উনি অবৈধ ঘোষণা করতে পারলে তো উনি ইলেক্টেড হয়ে যাবেন, তাহলে তো আরো ভালো কথা। ওই কিশোর গ্যাং এবং মাদক ইত্যাদি, সেটা যদি সরকার সিদ্ধান্ত নেয়, পুলিশের জন্য এটা ওয়ান্টেড ব্যাপার। স্বাগত জানাচ্ছি নিউজ ডে 24 এর বিশেষ অনুষ্ঠান জনগণের জন্য রাজনীতি অনুষ্ঠানে। আগামী কিছুদিন পরেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা কিন্তু এই এখন শেষ মুহূর্তে তাদের যে প্রচার প্রচারণা সেটি চালাচ্ছেন, মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন এবং তাদের যে ইস্তেহার এবং মানুষের জন্য তাদের যে কাজগুলো করার ইচ্ছে রয়েছে তারা সেগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এর ধারাবাহিকতায় আজ আমরা এসে উপস্থিত হয়েছি চট্টগ্রাম ৯ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর এ কে এম ফজলুল হক সাহেবের কাছে। অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রথমেই জানতে চাচ্ছি, এই যে মানুষের মাঝে সকাল থেকে রাত পর্যন্ত থাকছেন, রাজনৈতিক ব্যস্ততা এবং নির্বাচনী যে ধরনের আপনাদের প্রচার প্রচারণায় সময় দিচ্ছেন, কেমন লাগছে এবং আসলে এখন দিনকাল আসলে কেমন ভাবে যাচ্ছে? এখন তো মোটামুটি আমরা সারাদিনে গণসংযোগে মানুষের সাথে যোগাযোগ করতেছি, বিভিন্ন উঠান বৈঠক, ব্যক্তিগত যোগাযোগ এবং বিভিন্ন এলাকায় সবাইকে মোটামুটি ব্যক্তিগতভাবে রিচ করার জন্য চেষ্টা করতেছি এবং মানুষেরও স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। বিশেষ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে মানুষ খুবই আগ্রহী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি গণমুখী সরকার প্রতিষ্ঠার জন্য, যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং একটা দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেজন্য মানুষ আগামী নির্বাচনে ভোট দিয়ে তাদের দীর্ঘদিনে যে ভোট দিতে পারে নাই, আগামী তারা সুষ্ঠু এবং অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের মনের মতো প্রতিনিধি নির্বাচন করার জন্য মানুষ খুবই উদ্গ্রীব এবং আমাকে মোটামুটিভাবে তারা খুবই ওয়েল অ্যাকসেপ্ট করতেছে এবং সবারই আমি স্বতঃস্ফূর্ত আগ্রহ পরিলক্ষিত করতেছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যখন থেকে আপনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন, এরপরে আপনি বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। আপনার যে নির্বাচনী মনোনয়নপত্র সেটা অবৈধ ঘোষণা করা হয়েছিল, পরবর্তীতে সেটি আবার বৈধ হয়েছে। এই যে নির্বাচনে আসার পরপরই বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু আপনি আপনার কাজ থেমে রাখেননি। মানুষজন আপনার পাশে ছিল এবং এই যে এই সময়টা এই সময়টা আসলে কিভাবে পার করেছেন এবং এই সময়টাতে আসলে মানুষের ভালোবাসা, সাপোর্ট কতটুকু পেয়েছেন? হ্যাঁ, মানুষের সাপোর্ট আমি অলওয়েজ পেয়েছি এবং আমার যে ওই যে প্রথমে এটা মনোনয়ন অবৈধ হয়েছিল, তখন তো মানুষ অনেক মানে অনেক শক পেয়েছিল। তো তারা অনেক দোয়া করছে যাতে আমার এটা বৈধ হয় এবং আমি পরবর্তীতে যেহেতু ওই যে শিডিউল ঘোষণার পরে টাইমটা কম ছিল, পরবর্তীতে আমি এগুলা সব মেনটেন করে আমি ওটা সারেন্ডার করে তারপরে আমার মনোনয়ন বৈধ হয়েছে এবং মানুষ সব খুশি। ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে মানুষের জনরায় নিয়ে নির্বাচিত হওয়া আশা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যদি এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, তাহলে প্রথম 100 দিনের মধ্যে আসলে কোন কাজগুলো করার আপনার ইচ্ছে রয়েছে? এখানে আসলে সিটি কর্পোরেশন এবং সিডিএ এর সমন্বয় করে তো করতে হবে। এখানকার যে চিটাগং ৯, এটা হচ্ছে চট্টগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। তো এখানে জলাবদ্ধতা একটা প্রধান সমস্যা, তারপরে হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন এবং আমি এখানে যে হেলথ কেয়ার
অপ্রতুল মানুষের স্বাস্থ্য সেবা। তো এই স্বাস্থ্য সেবার জন্য আমি মনে করি যে প্রত্যেকটি ওয়ার্ডে একটা করে সরকারি অথবা সিটি কর্পোরেশনের মাধ্যমে একটা হেলথ কেয়ার সেন্টার হওয়া দরকার। আমি সেদিকে নজর দিব এবং সার্বিকভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী করার জন্য চেষ্টা করব। আমরা গতকাল আপনার একটা উঠান বৈঠকে দেখতে পেয়েছি, যেখানে আপনি বলেছেন 250 শয্যা বিশিষ্ট একটা সরকারি হাসপাতাল আপনি করার জন্য আপনার একটা পরিকল্পনা রয়েছে। আমরা জানি আপনি একজন বেসরকারি হাসপাতালে শীর্ষস্থানীয় পদে রয়েছেন। সেখান থেকে আসলে যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত রয়েছে তাদের কথা বিবেচনা করে আপনি এই যে সরকারি হাসপাতাল করার চিন্তা ভাবনাটি করেছেন, এই বিষয়টা আসলে কিভাবে আপনার মাথায় এসেছে এবং এটা আসলে কিভাবে বাস্তবায়ন করতে চান? এটা আমার মাথায় এসেছে যে আপনি ধরেন প্রত্যেকটা উপজেলায় একটা উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, অনেক জায়গায় 100 বেড 150 বেড 200 বেড এরকম আছে। তাহলে বাকলিয়া তো একটা থানা, তাহলে এই থানাতেও তো একটা থানা হেলথ কমপ্লেক্স থাকা দরকার। সেদিক থেকেই এটা মানে লিগ্যাল ডিমান্ড প্রত্যেকটা থানায় একটা করে থানা হেলথ কমপ্লেক্স যদি থাকে, কারণ উপজেলাগুলোতে ইউনিয়ন হেলথ সেন্টার, তারপরে হচ্ছে উপজেলা হেলথ সেন্টার। তাই ঠিক এখানেও যদি ওয়ার্ডে ওয়ার্ডে একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থাকে আর থানায় থানায় একটা যদি এ ধরনের হেলথ কমপ্লেক্স থাকে, তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ তো মানুষের সেবার লোড নিতে পারতেছে না, তাহলে এখানে তো অনেক মানুষ। সুতরাং এই আর হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ তো পুরা গ্রেটার চিটাগংয়ের লোড নিতে হয়, সেজন্য উপজেলা ভিত্তিক রেফারেল সিস্টেম এদিক থেকেই আমাদের তো যুগোপযোগী স্বাস্থ্যনীতি নাই। তো এই স্বাস্থ্যনীতিটাকে ডেভেলপ করা এবং হেলথ স্ট্রাকচারের ভিতরে সংস্কার আনা এবং প্রত্যেকটা ওয়ার্ডে যদি একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার হয়, সেখানে সবাই তাদের এই যে প্রাইমারি চিকিৎসাটা, যেমন জ্বর, কাশি, সর্দি, ডায়রিয়া, মাইনর ইনজুরি এবং সার্কামসিশন, এই জিনিসগুলো তারা সেখানে সেরে ফেলতে পারবে। আর যদি থানা পর্যায়ে একটা করে সরকারি হাসপাতাল থাকে এবং এখানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেশিনারিজ থাকে, সমৃদ্ধ হয়, তাহলে মানুষ তাদের চিকিৎসাগুলো সেই সব থানায় 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 যদি হয়ে যায়, তাহলে বড় হাসপাতালগুলো থেকে রেফারেল রোগীগুলা যাবে। এটা হচ্ছে স্বাস্থ্য বিভাগে সংস্কার করে আমাদের দোরগোড়ায় জনগণেরকে স্বাস্থ্য পৌঁছে দেওয়ার জন্য। এখন তো মানুষ সবাই স্বাস্থ্যের সেবার আওতায় নাই, সেজন্য আমি সেদিক থেকে এটা বলছি। এই যে চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হেভিওয়েট যে আসনটি, সেটি হচ্ছে চট্টগ্রাম 9। এখানে আসলে আমরা দেখতে পাই হকার, চাঁদাবাজি, ছিনতাই, বিভিন্ন ধরনের অপরাধ, মাদকের স্বর্গরাজ্য এই জায়গাটি, যেটা বিগত বছর ধরে আমরা দেখে আসছি এবং এখানে নিরাপত্তা ব্যবস্থাটা আসলে খুব জটিল। তো এই আসনটিকে ঘিরে আসলে আপনার এই যে সমস্যাগুলো সমাধানে কি পরিকল্পনা রয়েছে বা অপরাধ যে বিষয়টা, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনবেন? হকারের বিষয়ে সেটা আমি অনেকবার বলছি যে রাস্তার পাশে পাশে যে হকার যেগুলো বসে, তাদেরকে আমি একটা কনসেপ্টের কথা বলছি যে প্রত্যেকটা ওয়ার্ডে যদি একটা ফ্লি মার্কেট থাকে, ফ্লি মার্কেট হচ্ছে টেম্পোরারি ফ্লাইং মার্কেট আর কি, তাহলে এখানে রাস্তার পাশে পাশে যারা বসে তারা সপ্তাহে একদিন এক এক জায়গায় ওভাবে যদি মার্কেটে যায় বসে, তাহলে রাস্তাটাও যানজট মুক্ত হইলো, পরিষ্কার পরিচ্ছন্ন হইলো এবং হকারদেরকেও পুনর্বাসন করা হইলো ফ্লি মার্কেটের মাধ্যমে। আরেকটা হচ্ছে যে ওই কিশোর গ্যাং এবং মাদক ইত্যাদি, সেটা যদি সরকার সিদ্ধান্ত নেয়, পুলিশের জন্য এটা ওয়ান্টেড ব্যাপার, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমরা মানসিকভাবেও তাদেরকে মোটিভেশন দিব, নৈতিকভাবে তাদেরকে বিল্ড আপ করবো এবং তাদেরকে যদি আমরা মানে সিভিল ড্রেসে পুলিশরা যদি যায়, তাহলে তাদেরকে তো এটা যদি সরকার সিদ্ধান্ত নেয় এবং পুলিশের জন্য এটা 1-2-তে তারা নিয়ন্ত্রণ করতে পারবে এবং আমরা এটাকেই এমফেসিস দিব। আরেকটা কথা হচ্ছে কি, তরুণদেরকে আমরা যদি পজিটিভলি হ্যান্ডেল করি, তাহলে তো ওরা আর ওদিকে যাবে না। আপনি মনে করেন ইসলামী ছাত্র শিবিরের একটা কর্মী, সে এখানে কিশোর গ্যাংকে যাবে না, সে মাদকাসক্তিতে যাবে না, সে ক্যারিয়ার গঠন করবে, নৈতিক চরিত্র গঠন করবে। তাহলে আমরা তাদেরকে যুব সমাজকেও যদি সেভাবে মোটিভেট করে নৈতিকতা শিক্ষা দিই, তাহলে এটা মানে আপনার এলাকার সব আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রাচীন স্থাপনা এবং ঐতিহাসিক স্থাপনা কিন্তু এই এলাকায় অবস্থিত। এগুলো আসলে বিগত সময়গুলোতে পুনরুদ্ধার কিংবা সংরক্ষণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখবেন? এবং সংযুক্ত আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে গতকাল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনার বিপরীতে দাঁড়ানো একজন প্রার্থী কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বলেছেন আপনার প্রার্থীরা সে চাইলে অবৈধ ঘোষণা করতে পারে, তার কাছে ডকুমেন্ট রয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি একটু জানতে চাইবো। উনি অবৈধ ঘোষণা করতে পারলে তো উনি ইলেক্টেড হয়ে যাবেন, তাহলে তো আরো ভালো কথা।
হ্যাঁ, তাহলে আর আমাকে ইয়ে করতে হবে না। আর যে ডকুমেন্ট রয়েছে তাহলে তো ডকুমেন্ট সেটা তো আমার যদি থাকে তাহলে ও ডকুমেন্ট ওগুলো নিয়ে ও বুক করতে পারবে, আমার তো সমস্যা নাই। অধিকারের সমানতা হচ্ছে তাদের সাথে বসে আমরা এগুলাকে সংস্কার করার জন্য এলাকাবাসীকে সাথে নিয়ে ওই এগুলা যারা ওন করে তাদেরকে সাথে নিয়ে এগুলা ডেভেলপমেন্টের জন্য কাজ করে। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম চট্টগ্রাম 9 আসনকে ঘিরে এখানকার যিনি সংসদ সদস্য প্রার্থী ডক্টর এ কে এম ফজলুল হক তার বিভিন্ন পরিকল্পনা, এবং আমরা আজকের যে অনুষ্ঠানে বিশেষত সেটি হচ্ছে আমরা জনগণের সামনে সরাসরি কিন্তু যে জনগণের প্রার্থী তাকে আমরা এনে উপস্থিত করেছি, এবং মানুষের সামনে কিন্তু তিনি তার যে ইশতেহারগুলো রয়েছে সেটি ঘোষণা দিয়েছেন, এবং মানুষ কিন্তু আসলে জানতে পেরেছে যে তাদের জনপ্রতিনিধি যাকে নির্বাচন করতে যাচ্ছেন বা যাকে ভোট দিয়ে নির্বাচন করবেন তিনি আসলে তাদের জন্য কি করবেন। তো সাথেই থাকুন নিউজ ডে 24 এ, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রার্থীর সাথে। ধন্যবাদ সকলকে।